একেবারে প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে ভারতের যত রাজনৈতিক দল আজ অব্দি এসছে বা তৈরি হয়েছে তার মধ্যে সব থেকে ধান্দাবাজ দল হচ্ছে গিয়ে সিপিএম। এবং এদের মধ্যে থেকে নকশালরা বেরিয়ে এসেছিল, পরে তারা বুঝতে পেরেছিল যে বিরাট ফাঁদে পড়ে তারা সর্বনাশটি করেছে। আজকের অনুষ্ঠানের একটা আবেদন আপনাদের কাছে, প্রত্যেকে খুব ভালো করে শুনবেন, কারণ একটা অদ্ভুতুরে নাম প্রবীর বিশ্বাস দিয়েছেন, লাল গেরুয়া সেটিং। তো এটার একটু হিস্ট্রিটা না বললে আপনাদের কাছে এটা তুলে ধরাটা মুশকিল হবে। এই সিপিএম কে কেন বললাম? দেখুন, সিপিএম বলে কোনো পার্টি ছিল না। ভারত স্বাধীনতা পায় বা তারও আগে থেকে 43-44 থেকেই যে মানে পুরোদস্তুর ভাবে যে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের নানান প্রান্তে এমনকি বিপ্লবে পর্যন্ত যুক্ত হয়েছিল, মানে ব্রিটিশের বিরুদ্ধে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পরে তারা 52 সালে যখন কাস্তে এবং ধানের শীষ চিহ্ন নিয়ে এলো, তখন সেটা সিপিআই ভোটের চিহ্ন পেল। এবং ভোটের চিহ্ন পাওয়ার পর তো মোটামুটি ভাবে তখন বাসব পুনিয়া থেকে শুরু করে প্রমোদ দাশগুপ্ত থেকে শুরু করে সুন্দরাইয়া থেকে শুরু করে সবই সিপিআই এর মেম্বার ছিল। ডাঙ্গে ছিলেন তখন বিরাট কোয়ালিফাইড মহারাষ্ট্রের। তো এই সিপিআই পার্টিটা কি হলো? এটা হলো কি জানেন তো, সিপিআই পার্টিটা টোটালি কন্ট্রোল বাই ইউএসএসআর, মানে রাশিয়া। মানে আমি আপনাদেরকে বলছি যে স্টালিন প্রথম বলেছিলেন যে কি ব্যাপার, ভারতের কমিউনিস্ট পার্টি এম এন রায়কে বলেছিলেন তোমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করো। তো যাই হোক, স্টালিনের মৃত্যুর পর যখন ক্রুশেভ এবং বুলগেনিনরা ক্ষমতায় এলো, তখন থেকে কিন্তু এই ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক, এবং তার পরবর্তী অধ্যায়ে জওয়াহরলাল নেহরুর সঙ্গে সিপিআই পার্টির একটা, জওয়াহরলাল নেহরু খানিকটা কমিউনিস্ট ছিলেন, আপনাদের বলে রাখা ভালো, অত্যন্ত সুসম্পর্ক। হ্যাঁ, বিরোধিতা তারা করেছে ঠিকই পার্লামেন্টের ভেতরে বাইরে, কিন্তু সুসম্পর্ক ছিল। 1962, আচ্ছা, একটা দিকে চীন উঠে আসছে। চীনের রেভলিউশন যেটা ছিল সেটা ছিল গ্রাম থেকে শহরে, আর রাশিয়া যেটা ছিল সেটা শহর থেকে গ্রাম, এই দুটোর মধ্যে ভেরিয়েশন যেটা ছিল। তো এই যে চীনের রেভলিউশন, তখন মোটামুটি ভাবে খতম হয়ে গেছেন মাও সেতুং এর চিন্তাধারা। নতুন যারা যারা এসেন টেসেন, তার জাস্ট আগেকার কথাটা বলছি। তো মাও সেতুং এর মানে চিন্তাধারাতে একেবারে উপনীত হলো এই সিপিআই পার্টিরই একটা দল, যার মধ্যে সুন্দরাইয়া বলুন, বাসব পুনিয়া বলুন, জ্যোতিবাবু তো পরে এসেছিলেন, প্রমোদ দাশগুপ্ত বলুন, এরা প্রত্যেকে কিন্তু চীনকে খুব চীনের দ্বারা খুব ইনফ্লুয়েসড হলেন। আর অন্যদিকে চীনের একেবারে বিরোধিতা করতে শুরু করলেন কিন্তু ডাঙ্গে, ভূপেশ গুপ্ত, মানে ইন্দ্রজিৎ গুপ্তেরও আগেকার কথা বলছি, বিশ্বনাথ মুখার্জি ইত্যাদি, মানে টপ। তারপরে প্রফেসর হীরেন মুখোপাধ্যায়, সোমনাথ লাহিড়ী, মানে যারা একেবারে কমিউনিস্ট পার্টির অ্যাসেট ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু ভারতের সঙ্গে সখ্যতা রাখার ব্যাপারে সহমত হলেন। 62 যে যুদ্ধ লাগলো, সেই যুদ্ধেতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মানে মুখপাত্র হিসেবে তারা কিন্তু পুরোপুরি ভাবে ভারতকে সাপোর্ট দিলেন যে না, এটা অন্যায় করেছে, চীন এটা আক্রমণ করে অন্যায় করেছে। চীনের সঙ্গে যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা একটা অংশে পরাজিতই হয়েছিলাম, কিন্তু তারপরই ক্ল্যাশটা লাগলো। তখন এই সিপিআই পার্টির ভেতর থেকে একদল বলতে শুরু করলো চীন যা করেছে ঠিক করেছে, চীনের এটা করাই উচিত। তো তার মধ্যে টাসেল হতে 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 দুভাগে ভাগ হয়ে গেল, চীনপন্থীরা হয়ে গেলেন সিপিএম, এবং সিপিআই ওই রাশিয়াপন্থী থাকলো। এবার তো নানান ঘটনা ঘটেছে আগে পরে, মানে ইন্দিরা গান্ধী যে প্রধানমন্ত্রী হয়েছিল সেটার পেছনেও কিন্তু রাশিয়ার একটা প্রচন্ড মদত ছিল, এবং রাশিয়া চাপ সৃষ্টি করেছিল কংগ্রেসের উপর। সেগুলো ইতিহাস। ইন্দিরা গান্ধী যথেষ্ট উপযুক্ত ছিলেন, তার প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে আমি মনে করি। তো এই ব্যাপার ট্যাপারের পর 1967-এ একটা যুক্ত ফ্রন্ট আমাদের পশ্চিমবঙ্গে এলো, এবং প্রথম অকংগ্রেসী সরকার বলা যেতে পারে। তো সেখানটা নানান রকম ফ্যাকরা বাঁধালো কিন্তু সিপিএম, ঝামেলা পাকাতো এই করতো। তো অজয় মুখার্জি খুব বিরক্ত হলো, তা সেই গভর্নমেন্ট একবার পড়ে গেল, আবার যুক্ত ফ্রন্টের গভর্নমেন্ট এলো 69-এ, তারপরে তো সেই গভর্নমেন্টও পড়ে গেল, রাষ্ট্রপতি শাসন জারি হলো। তারপরে আবার অজয় মুখার্জি এবং বিজয় সিং নাহার এরা মিলে একটা গভর্নমেন্ট করলো সাম টাইম অফ 70-71। খুব বেশি টেকেনি, কিন্তু তখনই নকশালদের একেবারে তাণ্ডবে মানে পাগল হয়ে গেল পশ্চিমবঙ্গ। যেখানে সেখানে তারা খুন খারাপি করছে, লাশ পড়ে থাকছে, বোমাবাজি হচ্ছে, স্কুল কলেজে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। মানে 1969, 70 অ্যান্ড 71-এর গোড়ার দিকে মানে পড়াশুনো ডকে উঠে গেছে।
নকশালদের ঝঞ্ঝাটে। কি তাদের চাহিদা, কি বৃত্তান্ত? সিপিএম এরই একটা অংশ নকশাল হয়েছিল। এবার নকশালদের এই উৎকটতার জন্য সিপিএম এবং নকশালের মধ্যে একটা ঝগড়া লাগে, এবং একদম রীতিমতো খুনোখুনি, বরানগর তো রক্তে ভেসে গিয়েছিল। তো ওই সময়টা 1971-এ বাংলাদেশের সঙ্গে যুদ্ধের পর ইন্দিরা গান্ধী একেবারে কুইন হয়ে গেলেন এশিয়া, মুক্তিসূর্য। এবং তিনি তখন, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন লোকসভাতে জিতে কেন্দ্রের মন্ত্রী। কেন্দ্রের দুটো বিভাগ তিনি পেয়েছিলেন, কেন্দ্রের শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিষয়ক মন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কাণ্ড হচ্ছে এটাকে আটকাও। সিদ্ধার্থ রায় এই ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। মানুদা এলেন এ রাজ্যে, এসে পুলিশের দেবীরায় টেবিরায়কে নিয়ে মোটামুটি একেবারে ফিল্ডে নেমে গেলেন। 1972-তে বিধানসভা নির্বাচন হলো, এবং বিধানসভা নির্বাচনে একেবারে মানে সিপিএম হেরে টেরে ভূত। সিপিআই কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে সেবার ভোটে লড়েছিল সিপিএম এর বিরুদ্ধে। তো তারপরে সিপিএম এর লোকেরা কোথায় গায়েব হয়ে গেল, এবং পেটানিও খেয়েছে, প্রচুর লোক মারাও গেছে, এগুলো তো হয়েছিল। 75-এ জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার বিরুদ্ধে ইন্দিরার বিরুদ্ধে, আমি প্রথমেই বলে রাখা ভালো যে আমি জরুরি অবস্থার একদম বিরোধী। সে ইন্দিরা গান্ধী ডাকলে কি হবে, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তো ইন্দিরা গান্ধী যেরকম 1971-এ মানে ভারত মাতা হয়ে গিয়েছিলেন অলমোস্ট, দেবী দুর্গার সঙ্গে তাকে তুলনা করা হয়েছিল, সেরকমই 75-এ তিনি হয়ে গেলেন সব থেকে খারাপ মহিলা, এবং 75-এ তিনি বিরোধীদের সব ধরে জেলে ঢুকিয়ে দিলেন। সিপিএম কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, সবাই লুকিয়ে পড়ল, এবং জ্যোতিবাবু তখন সিদ্ধার্থ শঙ্কর রায় বাড়িতে লুকিয়েছিল। এমনকি সাংবাদিকরা পর্যন্ত অ্যারেস্ট হলো, বরুণ সেনগুপ্ত থেকে শুরু করে বেশ বেশ কিছু সাংবাদিক অ্যারেস্ট হয়েছিল। সিপিএম এর একজন অ্যারেস্ট হয়েছিল, ডায়মন্ড হারবার থেকে যিনি জিততেন, অর্থাৎ জ্যোতির্ময় বোস, তিনি অ্যারেস্ট হয়েছিলেন। ওই একজন ছাড়া কেউ অ্যারেস্ট হয়নি, সবাই লুকিয়ে পড়েছিল। এবার নতুন জনতা পার্টি তৈরি হলো 1972-তে, একটু আমেরিকাপন্থী, তারা রাশিয়ার বিরুদ্ধে। তো সেই জনতা পার্টি যখন তৈরি হলো, এদিকে তখন পশ্চিমবঙ্গে সিপিএম এসেছে। সিপিএম এসে বুঝেছে যে রাশিয়ার সঙ্গে ঝামেলা পাকিয়ে লাভ নেই, তারা একেবারে সরাসরি ব্রেজনেভের কাছে একদম মানে পায়ে গিয়ে পড়লো যে আমাদের বাঁচান, তা নয়তো যা সিচুয়েশন টেকা যাবে। 1980-তে ইন্দিরা গান্ধী ফিরে এলো, সিপিএম ভীষণ ভয় পেয়ে গেল যে ইন্দিরা এসে বদলা নেবে। তখন রাশিয়ার কাছে তারা বললো যে আপনি ইন্দিরাকে ম্যানেজ করুন, আমরা একদম রাশিয়া পন্থী সবাই, সিপিএম বললো, মাইন্ডেড। তখন সিপিএম কে বললো রাশিয়া যে ঠিক আছে, তাহলে সিপিআই দলটা বাইরে রয়েছে, ওদেরকেও তোমাদের মিনিস্ট্রিতে নিয়ে নাও। এই সিপিআই কিন্তু বামফ্রন্টে প্রবেশ করলো রাশিয়ার চাপে পড়ে। গল্পটা শুনুন। আর এদিকে রাশিয়ার থেকে ইন্দিরা গান্ধীর কাছে বার্তা গেল যে তোমরা ঝামেলা করো না পশ্চিমবঙ্গ নিয়ে, সিপিএম আমাদেরই লোক, তোমার কোনো অসুবিধা বিপদ আপদ হলে সিপিএম তোমার পাশে গিয়ে দাঁড়াবে। দিস ইজ দ্য বেস্ট স্টোরি, মানে বেসিক স্টোরি রাদার। তারপরে আপনারা দেখুন 34 বছর যে শাসন হয়েছে, কংগ্রেসের কোনো ঝামেলা ঝঞ্ঝাটই ছিল না সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার কোনো কিছুই করেনি। রাজীব গান্ধী একটুখানি নড়াচড়া করেছিলেন বটে, তিনি তো বাঁচলেনই না। তো 89-এ আর রাজীব গান্ধী পরাজিত হলেন। সিপিএম, বিজেপি এবং জনতা দল তারা মিলে একটা গভর্নমেন্ট করলো, সাপোর্টেড বাই সিপিএম এন্ড বিজেপি। কিন্তু বিজেপি একটা টার্মস কন্ডিশন দিল লালকৃষ্ণ আদবানি যে আমরা ওই রামরথ বার করব, রাম জন্মভূমি থেকে রামরথ বার করব। তো এটাতে একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে গিয়ে বিশ্বনাথ প্রতাপ সিং কিন্তু ভীষণ রকম ধর্মনিরপেক্ষ, এবং তিনি মুসলিমদের পক্ষে সিকিউর একটা ক্যারেক্টার ছিলেন, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যারা ছিল লালু যাদব ফাদব ইত্যাদি, তারা বললো যে না, বিজেপিকে এটা করতে দেওয়াটা ঠিক হবে, বিজেপিকে আটকান। কিন্তু ততক্ষণে লালকৃষ্ণ আদবানি রামরথ নিয়ে বেরিয়ে পড়ে একদম উত্তরপ্রদেশ ঘুরে টুরে পশ্চিমবঙ্গের দিকে আসছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যে ভোটের কি ফলাফল হবে সেটা আইবি ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্সি ব্যুরো, সেটা প্রত্যেকটা স্টেটের আছে বা সেন্ট্রালেরও আছে, তারা কিন্তু জ্যোতিবাবুকে বললেন যে 72-তে যদি বিধানসভা নির্বাচন ডাকেন তাহলে কপালে দুঃখ আছে। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি বলছি সাম টাইম অফ 71 ওই টাইমটাতে, যে আপনারা কিন্তু বিপদে পড়বেন, কংগ্রেস কিন্তু গভর্নমেন্ট করে ফেলবে, আপনারা দেখুন যেটা ভালো বুঝবেন। তখন এই জ্যোতিবাবু ইত্যাদিরা বসে, এবং তখন দিল্লির সঙ্গে আলোচনা করে হরকিষাণ, সুরজিৎ ফুরজিৎ এরা সব ঠিক করলো যে রামরথ যদি পশ্চিমবঙ্গে ঢোকে তাকে কোনো ডিস্টার্ব করবে, অ্যালাউ করো, তাতে করে একটা হিন্দুত্বের হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এবং এই প্রথম হিন্দুত্ব অর্থাৎ ধর্মীয় জিগির বা ধর্মীয় হাওয়াকে এন্ট্রি দিল সিপিএম।
আপনাদেরকে বলি, আপনারা লিখে রাখুন, আমি প্রসূনগুপ্ত হিসেবে বলছি, এটা যদি চ্যালেঞ্জ করে কেউ আমাকে ভুল প্রমাণিত করতে পারে, এনকে ডিজিটাল আর কোনোদিন বসবো না। সিপিএম অ্যালাউ করলো বিজেপিকে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে রামরথটাকে নিয়ে যেতে। এই যে রামরথ আসছে, তখন পত্র পত্রিকায় খুব লেখালেখি হতো, বিশেষ করে বর্তমানে খুব লেখালেখি হয়েছে। তো তারা যখন অ্যালাউ করলো, তখন কংগ্রেসের ভোট পার্সেন্টেজ হচ্ছে কি 42, সিপিএম এর নিজের ভোট পার্সেন্টেজ হচ্ছে 42.2। ভাই চিন্তা করুন, মাত্র 0.2% এক্সট্রা। তো সিপিএম দেখলো তো বিপদ আছে, আমাদের একক শক্তি তো করতে হবে, আরএসপি ফরওয়ার্ড ব্লক এরা যদি উঠে আসে, তারপরে যদি গভর্নমেন্ট শেষ পর্যন্ত না হয়। আচ্ছা, এর মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হয়েছিল 1991-এ, সেটাতে কংগ্রেস প্রায় মানে পুরসভা দখল করেছিল, একটা দুটো সিটের ডিফারেন্স ছিল, এত ভালো রেজাল্ট করেছিল। এই বিপদ বুঝে তখন সিপিএম অ্যালাউ করেছিল যে বিজেপিকে একটা ধর্মীয় জিগির বা একটা হিন্দুত্বের হাওয়া, তাতে গন্ডগোল হয়েছিল, হাওড়ার গোলাবাড়ি ফোলাবাড়িতে প্রচন্ড গন্ডগোলের রায়টের মতন লেগে গেছে। তো যাই হোক, তো সেটা সিপিএম অ্যালাউ করলো, এবং যখন সিপিএম অ্যালাউ করলো, তখন পশ্চিমবঙ্গে বিজেপির ভোট পার্সেন্টেজ হচ্ছে 0.05, 0.5, সরি, মানে 0.5%, 1%ও না। তো এই যে 91-এ যে ভোটটা হলো, একসাথে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে জ্যোতিবাবুরা ডেকে দিলেন 1 বছর আগে। 92-তে হওয়ার কথা 91-এ হলো। তাতে বিজেপি ভোট পেলে 11%। ভাবতে পারেন, তাদের 0.5% ছিল, 0.5% ছিল, সেটা থেকে বেড়ে গিয়ে 11% হলো। এবং এই 11%ই তারা কিন্তু ভোটটা কাটলো কংগ্রেসের। সিপিএম ফের গভর্নমেন্টে চলে এলো, বামেরা। কংগ্রেস কটা সিট পেয়েছিল সেবার? 42-43টা বোধ হয়। এবং সেবার আপনারা দেখুন, আপনারা খুলে দেখতে পারেন যে অন্তত 50 থেকে 60টা সিট, 1,500, 2,000, 600, 700 এই ভোটের ডিফারেন্স ছিল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর। তারপর তো পটভূমিকা পাল্টেছে। এবারেও যদি কেউ বলেন যে এখানে এই হিন্দুত্ববাদের জিগির মমতার হাত ধরে ঢুকেছে, মিথ্যা কথা বলছে। সিপিএম এর হাত ধরে ঢুকেছিল বিজেপি 91-এ, সিপিএম এর হাত ধরে। এরপরে তো যা হয়েছে, ঠিক আছে, এনডিএ গভর্নমেন্ট হয়েছিল, এটা হয়েছিল, ওটা হয়েছিল, যাই হোক। তো এই যে এন্ট্রি হলো, এই এন্ট্রির পরে সিপিএম পড়লো কিন্তু বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, সে আবার কি? ইয়েস স্যার, আপনাদের বলছি, এই যে সিপিএম খতম হলো, সেটা বিজেপির সঙ্গে হাত মেলানোর ফলে কি হয়েছিল ঘটনা? 2008-9-এ তখন মনমোহন সিং আমেরিকার সঙ্গে একটা চুক্তি করেছে, যে পরমাণু চুক্তি হয়েছে, যে পরমাণু তারা কিনবে আমেরিকার থেকে, এবং এখানে ইলেকট্রিসিটি সেটাতে এই পরমাণুটাকে কাজে লাগাবে। সেটা বিরোধিতা করলো বিজেপি, এবং সিপিএমও তাদের সঙ্গে ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করলো, মানে আমরাও বিরোধিতা করব। বলা বাহুল্য, তখন যে গভর্নমেন্টটা ছিল মনমোহন সিং এর, সেই গভর্নমেন্টের সাপোর্টিং এ ছিল 62 আসন না 61 আসন বিশিষ্ট সিপিএম, ওই বাম ফাম নিয়ে আর কি। তারা বললো আমরা সাপোর্ট করছি না। এবার সিপিএম যদি বেরিয়ে যায়, গভর্নমেন্টটা মুখ থুবড়ে পড়বে। 2008, মাইন্ড ইট, 2008, 2004-এ যে গভর্নমেন্টটা হয়েছিল উইথ দ্য সাপোর্ট অফ সিপিএম, তখন একটা তৃণমূল ছিল, সেটা মমতা ব্যানার্জি। সোনিয়া গান্ধী মমতাকে ডেকে বললো যে তুমি কিন্তু এই বিজেপিকে সাপোর্ট করো না, আগামী দিনে আমি সিপিএম কে শেষ করে দেবো। মমতা কিন্তু ভোটটা যেটা দিলেন, সেটা কংগ্রেসের ফেভারে দিলেন। আর সমাজবাদী পার্টির, অর্থাৎ মুলায়ম সিং যাদব, তারা সাপোর্ট দিয়ে গভর্নমেন্টটাকে কোন রকম টিকিয়ে রাখে। মানে কংগ্রেসের সেই গভর্নমেন্ট, ইউপিএ সে গভর্নমেন্টটা টিকেছে। মাত্র 149টা আসন ছিল মশাই কংগ্রেসের। ইলেকশন এলো 2009, এখান থেকে 22টা আসন পেল কিন্তু তৃণমূল এবং জোট, আর 15টা আসনে নেমে গেল সিপিএম। এই সিপিএম এর পতনটা শুরু হলো, আপনাদের কাছে ঘটনাটা বলি। বিজেপির হাত যদি সেদিনকে তারা না ধরতো, সোমনাথ চ্যাটার্জিকে যদি দল থেকে না সরাতো, আজকেও হয়তো এখানে সিপিএমই রাজ করতো। তারপরে পড়তে 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 এমন একটা জায়গা গেল, সেখান থেকে তাদের ঘুরে দাঁড়াবার জায়গা নেই, হয়ে গেল শূন্য। এইবারে লাল গেরুয়া সেটিং। কি সেই সেটিং? বলবো, ভোটের হাওয়ায়। নমস্কার,
আসসালামু আলাইকুম। জুম্মাবারে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানাই এবং একই সাথে গুড ফ্রাইডে। শ্রদ্ধা জানাই খ্রিস্টান অ্যাসোসিয়েশনকে। শুভ দিন, ভালো দিন। তো যেটা আজকের বিষয় তো আপনাদের কাছে মুখবন্ধেই বললাম যে লাল গেরুয়া সেটি। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি একটার পর একটা উদাহরণ দিয়ে বলবো। এই যে আন্দোলনগুলো হয়েছিল, যে ছবিটা যাচ্ছে দেখুন, সিপিএম এ গত বছর সিপিএম এবং বিজেপি একসাথে কিন্তু মিছিল করেছে। সেই মিছিলের ছবি পর্যন্ত এসেছিল। এই ছবি কিন্তু একেবারে খবরের কাগজে পর্যন্ত এসেছিল। আপনারা ভাবতে পারেন? আজকে মোহাম্মদ সেলিম বলছে মমতার সঙ্গে আরএসএস এর সেটিং আছে। মিথ্যা কথা বলছে। আরএসএস যেভাবে মমতাকে ছেটে বাদ দেওয়ার চেষ্টা করছে, খতম করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খতম কি ওভাবে হবে? আমি তো আগের দিনও একটা হিসাব বলেছিলাম যে পার্সেন্টেজ অফ ভোট গত বিধানসভায় পড়েছিল, অর্থাৎ 48.23% তৃণমূল এবং 36% বিজেপি। সেটা যদি পরে, তো এবারও রেজাল্টটা ওই 215 থেকে 218টা হবে তৃণমূলের। এখান থেকে বলে দিচ্ছি, যদি গত বছরের মতন এই ব্যাপারটা থাকে, মানে সিপিএম এর 7.5% ভোটটা যদি থাকে, তো সেটা যদি হয় তাহলে তো এবারও গভর্নমেন্ট করতে পারবে না। আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আরএসএস কিন্তু মরিয়া পশ্চিমবঙ্গ দখল করতে, এবং আরএসএস যদি পশ্চিমবঙ্গ দখল না করতে পারে তাহলে সারা ভারতকে গেরুয়াকরণ করতে পারবে না। অলরেডি কিন্তু তারা তামিলনাড়ুতে ঢুকে বেশ খানিকটা আসন করেছে, আর অন্যদিকে আরেকটা খেলা খেলেছে, যেটা নিয়ে আজকের অনুষ্ঠান। তো এখন ব্যাপার হলো, তাহলে কি করতে হবে? এসআইআর নিয়ে তো তাণ্ডব চলছে। আপনাদেরকে বলি, মুসলিমদের টোটাল যে ডিলিশন হয়েছে সেটা মাত্র 2.3%। 2.3%। আর মতুয়াদের ডিলিশন হয়েছে প্রায় 11%। 11%, মানে মারাত্মক অবস্থা। সুতরাং ভোটের ফল অটোমেটিক্যালি প্রবীরবাবু যেটা ফোরকাস্ট করেছে। এবার প্রবীরবাবুর ব্যাপারটা হচ্ছে যে প্রবীরবাবু সার্ভে করে, লোক পাঠিয়ে পাঠিয়ে সার্ভে করে, যেভাবে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল হয়। আমি পোলস্টারের কাজটা করি, এবং আমি আমার গুরুদেব যিনি প্রয়াত, তিনি হচ্ছেন মানে এত আদর্শবাদী এবং এত সুন্দর সেটা অ্যানালাইসিস করতে পারেন। প্রয়াত দেবাশিস ভট্টাচার্য ক্যান্সারে মারা গেছেন। ক্ষণক্ষণে গলা, কে প্রসূন কেমন আছে, এরকম ধরনের গলা ছিল। সে দেবাশিস ভট্টাচার্য আমাকে কিছু ফর্মুলা বলে দিয়েছেন, যার উপর আমি ভিত্তি করে গত লোকসভাতে কিন্তু দিল্লির রেজাল্ট গুলো খুব কারেক্টলি বলতে পেরেছিলাম। আমি 240টা আসনই বলেছিলাম, আপনারা পারলে দেখে নেবেন, এনকে ডিজিটালি বলেছিলাম। তো দেবাশিস ভট্টাচার্য আমাকে কতগুলো জিনিস শিখিয়ে দিয়ে গেছিলেন, সেটা ভোট পার্সেন্টেজ, অ্যাটিটিউড অফ ভোটার্স, পুলিশ কোন দিকে হেলে রয়েছে, প্রশাসন কোন দিকে হেলে রয়েছে, এগুলো সব ক্যালকুলেট করতে বলেছে। এগুলো কিন্তু ক্যালকুলেশন, যারা এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল করে তারা এই ক্যালকুলেশনটা করে। আমি উল্টোটাই করি, মানে আমি এই এই দিকটা, মানে দেবাশিস ফর্মুলা দেবাশিস ভট্টাচার্যের আমি এগোই। তো এখন পর্যন্ত যেটা রেজাল্ট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল পুলিশ, কলকাতা পুলিশ সহ, তারা মমতার সঙ্গে রয়েছে। আইবি ডিপার্টমেন্টের বক্তব্য হচ্ছে যে ফের 210টা আসন পেতে চলেছে মমতা। আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, এবং প্রশাসন অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, মানে আইএএস অফিসার যারা রয়েছেন, তারা প্রত্যেকে মমতার সঙ্গে রয়েছে। মানে মমতার সঙ্গে মানে গভর্নমেন্টের সঙ্গে রয়েছে। তারা কেউ পাল্টি খায়নি। আপনাদেরকে বলি, 2009-এ সিপিএম যখন ভড়কি খেয়ে গেল, 15টা সিটে গিয়ে আটকে গেল লোকসভায়, সব পাল্টি হয়ে গেছিল। মানে কি প্যাদান বেঁধেছিল লেকটাউনের মোড়ে এক সিপিএম নেতাকে, নেতা মানে গুন্ডাকে ফেলে পিটিয়েছিল পুলিশ। 2010-এ সুজিত যেবার বাই ইলেকশনে জিতে আসলো, ওই সময়টা কেউ বোধহয় গুন্ডামি করতে গিয়েছিল, পুলিশ ফেলে পিটিয়েছিল সিপিএম এর ওই গুন্ডাদের, গুন্ডা বাহিনীকে, গেদু বড়াল ফড়াল এইসব নাম। তো এবারেও কিন্তু মানে পশ্চিমবঙ্গ পুলিশ, তারা কিন্তু পাল্টি খায়নি। অর্থাৎ তাদের কাছে খবর আছে মমতা ফিরছে। কত ভোট নিয়ে ফিরছে, কি ব্যাপার না, ওই রকমই ভোটের একটা বাতাবরণ। এবারে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, যে লোকসভাতে কিন্তু বিজেপি তার ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে। কত বাড়িয়েছে? তাদের ছিল 36%, সেটাকে নিয়ে যেতে পেরেছিল 38.9, প্রায় 39% গত লোকসভা। আর তৃণমূল কংগ্রেসের যেটা ছিল 48.5% 2021-এ, সেটা কমে গিয়ে দাঁড়িয়েছিল 45.4%। অর্থাৎ প্রায় 4%-এর মতন ভোট কমে, 3%-এর মতন ভোট কমে গিয়েছিল। তাতে করে কি হয়েছিল? তাতে করে বিজেপির আসন 18 থেকে কমে 12টা হয়েছিল, তৃণমূলের আসন 18 থেকে বেড়ে 29টা হয়েছে। কি করে হলো? হলো ওই অঙ্কেতে হলো যে খুব নমিনাল মার্জিনে কিন্তু অনেকগুলো আসন তৃণমূল জিতেছে।
এবারে আপনি যদি 12টা আসন ক্যালকুলেট করেন, তাহলে 12টা আসন মানে 7-12-84, 7টা করে বিধানসভা ইন্টু 12, মানে 84টা আসন কিন্তু মানে বিধানসভার নিরিখে সেবার বিজেপি পেয়েছিল, মানে 2024-এর লোকসভার নিরিখে, অর্থাৎ 77 থেকে 84, বেটার রেজাল্ট। কিন্তু লোকসভার বিধানসভার রেজাল্ট আলাদা। এটাকে আপনি ক্যালকুলেট করবেন 2019-এর সঙ্গে 2024-এ। 2019-এ 40% ছিল বিজেপির, 41 পয়েন্ট সামথিং ছিল তৃণমূলের, সেটা থেকে ডাউন হয়ে গিয়েছিল। এটা ওই অঙ্কটা ওইভাবে ধরতে হয়, এটা আমাকে দেবাশিস দাই শিখিয়েছে। তো এইবারে যেটা ঘটনা ঘটলো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, যে এবারে যদি সিপিএম এর থেকে আরো 3-4% ভোট কাটা যায়, তাহলে কিন্তু সব ঠিক থাকবে। এবার সিপিএম এর থেকে কাটতে গেলে কি করতে হবে? দেখুন, কেরালার বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বিহার বলুন, হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, এই যে রিসেন্ট যে কটা ভোট গেছে, সবগুলোর কন্ট্রোল কিন্তু আরএসএস এর হাতে। যতই এসে অমিত শাহ গতকাল এখানে চেঁচামেচি করে যাক, বা শুভেন্দুর সঙ্গে যতই এক্সিকিউশনে যাক না কেন, ওনার হাতে কিছু নেই। এটা টোটালটা কন্ট্রোল করছে এ রাজ্যে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত খানিকটা দায় আছে, আর এবং টোটালি আরএসএস। এবং আরএসএস মনে প্রাণে চাইছে মমতাকে যেভাবে হোক ফেলে দেওয়ার। তার জন্য যা যা ট্রিক পলিটিক্স দরকার সেটা তারা নিচ্ছে। যদিও ক্যান্ডিডেটের জায়গায় দ্বিতীয়বার যে ক্যান্ডিডেচার হয়েছিল, সেটা নেহাতেই অমিত শাহকে ধরে শুভেন্দু তার কিছু প্রার্থীকে দিয়েছে, তাও গোজপোজ হয়ে ভুলভাল হয়েছে। এবার আরএসএস যেটা প্ল্যান করেছে, দ্যাট ইজ ডেঞ্জারাস, এবং সেটা সিপিএম এগ্রি করেছে। দিল্লির সিপিএম এর সঙ্গে আরএসএস এর একটা চুক্তি হয়েছে বলে সূত্র মারফত খবর, আমার খবর না, সূত্র মারফত। সেখানে কি বলছে, সেখানে দিল্লির সঙ্গে যে, দেখুন সিপিএম এর হাতে যদি একটা স্টেটও না থাকে, তাহলে তাদের অর্থটা আসবে কোথেকে? একটা রাজ্যে যদি রাজত্ব না হয়, তাহলে তো সিপিএম লোকাল পার্টি হয়ে যাবে, লোকালও থাকবে না, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো আপনাদের বলি যে 2021-এ আগে যে ভোটটা হয়েছিল, যেটা 2016-তে কেরালে, তখন কেরালে গভর্নমেন্ট ছিল কংগ্রেসের, 2016-তে বামেরা আসে, মানে এলডিএফ আসে। আবার 2021-এ রিপিট করলো কিন্তু এলডিএফ। কেন করলো জানেন? কারণ পুরোপুরি বিজেপি মদত দিয়েছিল, এবং সেটা নরেন্দ্র মোদীর সাহায্যেই হয়েছিল। কি করে হয়েছিল? যে প্রত্যেকটা আসনে বিজেপি তার ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, এবং বিজেপি সেই সময়টা প্রায় 7%-এর মতন ভোট টেনেছিল, 6 থেকে 7%, এবং এটাতে কংগ্রেসের ভোটটা কমে গেল এবং কংগ্রেস হেরে গেল, পরিষ্কার। আবার লোকসভার সময় আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, কংগ্রেস বিরাট আসন পেল। এবার আবার এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা আরএসএস এর সঙ্গে একবার প্রকাশ কারাটদের একটা চুক্তি হয়েছে বলে সূত্র মারফত খবর, যে তোমাদের হাতে কেরালা আবার তুলে দিচ্ছি, ফের তোমরা আসবে। কারণ আরএসএস বলুন, নরেন্দ্র মোদী বলুন, তাদের কাছে কিন্তু মূল শত্রু হচ্ছে কংগ্রেস, মোটেই সিপিএম নয়। যদিও কমিউনিস্ট নামের সঙ্গে এই রাইটিস্টদের তুল্যমূল্য প্রেম, মানে ইয়ে থাকে। আবার দেখুন, এক্সট্রিম রাইটিস্ট, এক্সট্রিম লেফটিস্টদের মধ্যে খুব প্রেম থাকে। ব্রাজিলেই আমরা দেখেছি যে আমেরিকার সাহায্য নিয়ে তারা গভর্নমেন্ট করেছে কমিউনিস্ট পার্টি। হয়, এরকম হয়, হতেই হবে। কিছুদিন আগে নেপালে হলো যেটা, যে উইথ দ্য হেল্প অফ চায়না অ্যান্ড আমেরিকা তারা একটা গভর্নমেন্ট করলো। তো ভারতবর্ষ তো ইতিহাসের বাইরে না, সুতরাং কেরলকে আবার তুলে দেবে, এই গ্যারেন্টিটা স্বয়ংসেবক থেকে দেওয়া হয়েছে প্রকাশ কারাটকে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে, দ্যাট ইজ ডেঞ্জারাস। কি সেটা বলবো একটা ছোট্ট বিরতির পর। এদিক ওদিক যাবেন না, ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম আজকে, এবং সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা কথা শুনবার চেষ্টা করুন। সেটিংটা কি হয়েছে? সেটিংটা হয়েছে, কার সঙ্গে হয়েছে আমি বলতে পারবো না, তবে এর মধ্যমণি
উকিল ভট্টাচার্য, সেলিম ইত্যাদিরা যে রয়েছে বলাই বাহুল, এরা তো তথাকথিত মার্কসিস্ট নয়, ওরা সুবিধাবাদী। তা নয়তো সেলিম নিউ টাউনে যেখানে অমিত শাহ ওঠেন যে হোটেলে, সেই হোটেলে মিটিং করতে গেছে, কে দিল খরচা? কোত্থেকে এলো খরচা? তো একটা যেটা বলা হয়েছে যে ভাই তোমরা জিরো হয়ে রয়েছে, তোমাদেরকে 30 থেকে 35টা আসন আমরা খুব লুজ ক্যান্ডিডেট দেবো, 1:1 তোমরা ফাইট করো, কিন্তু বাকি যতগুলো আসন রয়েছে সেখানে তোমরা ভোট কাটাকাটি করো না এবং খুব লুজ ক্যান্ডিডেট দাও। এটা সিপিএম এর সঙ্গে মোটামুটি একটা এগ্রিমেন্ট হয়েছে। আমি উদাহরণ দিয়ে দিয়ে বলবো। এবং এই যে 30 থেকে 35টা আসন, এটার জন্য যদি 7.5% ভোট থেকে অন্তত 4 থেকে 4.5% ভোট নিজেদের ব্যাগে নিয়ে আসতে পারে বিজেপি, তাহলে তারা গভর্নমেন্ট করে ফেলবে। 155 থেকে 158টা সিট পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। যদি আরো এই যে 7.5%-এর মধ্যে থেকে 4.5% ভোট তারা কেড়ে আনতে পারে, তাহলে তারা গভর্নমেন্ট করে দেবে, আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। সেটাকে হবে? এটা কিন্তু প্রবীর বিশ্বাসের একটা গেম। প্রবীর বিশ্বাস আমাকে একদিন সকালবেলা এটা নিয়ে আলোচনা হচ্ছে, দেখুন যারা এখনো সিপিএম কে ভোট দেয় তারা কমিটেড, তারা মরে যাবে কিন্তু তারা সরবে না। প্রবীরদার কথাকে শ্রদ্ধা জানিয়ে বলি যে সিপিএম নামক বস্তুটি কখন যে কি করতে পারে আর না পারে, প্রবীরদা আপনার কোনো ধারণা নেই। তার কারণ আমি প্রথম আপনাকে বলি যে 2016-তে সিপিএম যখন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে ক্ষমতায় এলো না, তখন ভেতরে সিপিএম এর লোকেরা বললো যে না, এই সিপিএম কে সাপোর্ট করে লাভ নেই। 2019-এ এন্টায়ার সিপিএম এর 22 থেকে 24% ভোট চলে গেল বিজেপিতে। আপনারা কি বিশ্বাস করেন সেটা কোনো নেতাদের ইন্ধন ছেড়ে ঘটনাটা ঘটেছে? যেটা আলিপুরদুয়ারে হয়েছে সেটাই সুন্দরবনে হয়েছে, সমস্ত চলে গেল একসাথে। এরকম হয় নাকি কখনো? একটা দুটো কেন্দ্রে হতে পারে যে সিপিএম এর ভোটটা ওদিকে পড়ে গেছে, কি সিপিএম ভোট দেয়নি। টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে একটা পরিবর্তনের হাওয়া চলে এলো, সিপিএম এর একটা বিরাট ভোট চলে গেল বিজেপিতে। এটা হয় কোনোদিন? কোনোদিন হতে পারে না। এর পেছনে কোনো রাজনৈতিক নেতার মদত ছিল। আমি বিশ্বাস করি না যে সুজন চক্রবর্তী তার মধ্যে ছিল। সুজন ইজ এ ভেরি আইডিওলজিক ক্যারেক্টার। সেটার মধ্যে সূর্যকান্ত মিশ্র ডেফিনেটলি ছিলেন রিয়েল মার্কসিস্ট। যারা ছিলেন তাদের নামগুলো পড়তে চাইছিল ঘৃণায়, কিন্তু একটা এগ্রিমেন্ট এলাকার পরে এলাকাতে এলসিএস এলসিএম দেরকে বলেছে সব ভোট বিজেপিতে ফেলল, তারা শূন্য হয়ে গেল। 2021-এ সেটা রিপিটেশন হলো, ফের শূন্য হলো। সিপিএম দেখলো তো মহাবিপদ, শূন্য হয়ে গেলে খাবো কি, যাবো কোথায়? ফলে এবার তাদের যে মোটামুটি ভদ্রচিত এগ্রিমেন্ট হয়েছে, সিপিএম কে বিজেপি বলেছে টাকার জন্য চিন্তা করবেন না, যত মুসলিম যে ভোটার ইয়েগুলো পার্টিগুলো তৈরি হচ্ছে সবগুলোকে আপনাদের সহযোগী করে দিন। হয়েছে তাই। আইএসএফ এর সঙ্গে সহযোগী সিপিএম, এইদিকে হুমায়ুনের সঙ্গে সহযোগিতা করতে গিয়েছিল সেলিম। ওই 5 তারা হোটেলে নিউ টাউনে আলোচনা হয়েছিল, কিন্তু 19-20 হলো। তা হলো প্রচুর টাকা পেয়েছে হুমায়ুন, প্রচুর প্রচুর। কোথা থেকে খরচা করছে? তিনি যদি 100টা ক্যান্ডিডেট দাঁড় করান, তাহলে 100টা ক্যান্ডিডেট জন্য অন্তত 5 কোটি টাকা খরচা আছে। কে দিচ্ছে টাকা? কোথেকে হুমায়ুন পেল? প্রশ্ন হতে পারে তাহলে হুমায়ুন এতদিন লুটপাট করেছে, চুরি করেছে, অথবা বিজেপি দিয়েছে। তো এর মধ্যমণিটাকে, মিডলম্যানকে সিপিএম, আর কে হবে? নিশ্চয় মমতা না। কংগ্রেস তো সিপিএম এর পাশ থেকে সরে গেছে, তারা তো কেরালের কীর্তিকলাপ তাদের কাছে খবর ছিল। সেই জন্য রাহুল গান্ধী অলরেডি বলেছে যে সিপিএম এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ কোথাও না, বলেছে রাহুল। তো এই অবস্থা থেকে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে 30 থেকে 35টা আসন বিজেপি খুব লুজ ক্যান্ডিডেট দিয়েছে, মানে নামই শোনা যায়। এলাকার নাম বলবো, এক এক করে বলছি। আপনারা দেখুন তো, উত্তর দমদম বিরাটি অঞ্চল, যেখানে আমার অফিস, বিচরণ কেন্দ্র, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে দীপশিতা ধর দাঁড়িয়েছে বিজেপির ক্যান্ডিডেটকে। শুক্রবার দিন সকালবেলা তার নাম জানায়। আপনি বিরাটিতে যান, দুদিকের দেয়ালে শুধু সিপিএম আর তৃণমূলের দেয়াল লিখন হয়েছে, কোনো বিজেপির। তাহলে কি আপনি মনে করেন 1 মাসও বাকি নেই বিজেপির ক্যান্ডিডেট দেবে আর 29 তারিখে জিতে বেরিয়ে যাবে বা ভোট কাটবে? কিচ্ছু করবে না। বিজেপি ধামাচাপা দিয়েছে, আসনটা অলমোস্ট ছেড়ে দিয়েছে। দমদমে আসন, ব্রাত্তর এরিয়া, সেখানে বিজেপির যে ক্যান্ডিডেট, আমার সঙ্গে আলাপ আছে ভদ্রলোকের, অমায়িক লোক, আইনজীবী, খুব সুন্দর মিষ্টি কথাবার্তা, বক্সিদা, কিন্তু তার প্যারামিটার কিচ্ছু নেই। দমদম কেন, তার পাশের পাড়াতে কেউ তাকে চেনে না। তিনি দাঁড়িয়েছেন ব্রাত্তর এগেন্সে, কিন্তু এদিকে স্ট্রং ক্যান্ডিডেট হচ্ছে কি সিপিএম এর।
এটা হচ্ছে পার্ট 2। আপনারা চলে যান বালিগঞ্জ কেন্দ্রে। বালিগঞ্জ কেন্দ্রে 48% মুসলিম ভোট আছে, এখন বোধহয় বেড়ে সেটা 49%। ছেড়ে দিয়েছে বিজেপি, সেখানে সিপিএম এর স্ট্রং ক্যান্ডিডেট, লড়াইটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। আপনারা চলে যান উত্তর পাড়াতে, মীনাক্ষী মুখার্জির এগেনস্টে আমাদের কল্যাণদার ছেলে দাঁড়িয়েছে শেষ, এবং সেখানে কে একটা পালোয়ানকে দাঁড় করিয়ে দিয়েছে। সে একসময় মোদি ফদিকে গালাগাল দিত, টিভির মুখ, কবে এনএসজি ফেনএসজি, এরকম 35টা থেকে 38টা আসনে সিপিএম কে লুজ ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। বাঁকুড়াতে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, এরকম বিভিন্ন জায়গায় লুজ লুজ ক্যান্ডিডেট দিয়েছে। অর্থাৎ সেটিংটা হয়েছে এইভাবে। আবার এই বিজেপির সঙ্গে সেটিং হয়েছে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদাতে এই 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 হুমায়ুন কবির বলুন বা আইএসএফ বলুন, এদের একটা সেটিং আছে যে মুসলিম ভোট কাটো। পরিষ্কার আপনাদের কাছে হিসাব দিয়ে দিলাম, এবং আপনারা নিজেরা বলুন কেন উত্তর দমদমে একটা স্ট্রং ক্যান্ডিডেট দেওয়া হলো না, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী। তিনি কি ফালতু আছেন? তিনি দলের জেনারেল সেক্রেটারি প্লাস না মহিলা বোধহয় প্রেসিডেন্ট, প্লাস তিনি অন্তত 2-3টে দপ্তরের মন্ত্রী, তার এগেনস্টে ক্যান্ডিডেট নেই বিজেপির? আপনার ব্রাত্যর এগেনস্টে ভালো ক্যান্ডিডেট নেই? ভাবতে পারেন। আর উত্তরপাড়াতে চিরকালই সিনেমা আর্টিস্ট, এটা ওটা সেটা আলতু ফালতু ক্যান্ডিডেট ছিল, এবার না একটা ভালো ক্যান্ডিডেট হয়েছে, তো সেখানে বিজেপির ক্যান্ডিডেট নেই, এটা বিশ্বাস করতে হবে। ফলে বিজেপি 30 থেকে 35টা আসন দিয়েছে, এবার জিতে আসতে পারলে জিতে এসো। এবার এন্ড পার্টটা শেষ করতে হয় তো সবকিছু। ধরা যাক এতে করে ওই 4.5% ভোট তো আর কাটা যাবে না, 7.5 থেকে আর যাওয়ার ছিল না। আমি ধরে নিচ্ছি 3%-এর মতন ভোট আবার সিপিএম থেকে চলে গেল বিজেপিতে। 3% ভোট, 3% চারটেখানি ব্যাপার না, 10 কোটির মধ্যে 3% গুনুন তো। 3% ভোট যদি বিজেপিতে চলে যায়, তাহলে রেজাল্ট হবে 175 থেকে 178 তৃণমূল, 115টা হচ্ছে গিয়ে বিজেপি। যদি 3% যায়, অঙ্ক করে বলছি, আবারও বলি পোলস্টারের সিস্টেমে আমি কিন্তু করছি। আর যদি 2% যায় সিপিএম থেকে বিজেপিতে, তাহলে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 188 থেকে 190 বা 95, যদি 2% সুইচ করে। আর যদি কিছু না যায়, তাহলে যা ছিল তাই। আর উল্টোটাই যদি হয়, যে সিপিএম দেখছে ভালো ভালো এবার ক্যান্ডিডেট সারা বাংলাতে, আবার সিপিএম এর বেশ কিছু লোক ফিরে ফিরে এলো টেলো, 1% ভোটও যদি সিপিএম এ মানে বিজেপি থেকে সিপিএম আবার ফিরে যায়, তাহলে তৃণমূলের আসন গিয়ে দাঁড়াবে 235 থেকে 240, যেটা প্রবীরবাবু 235 শো করে। হি ইজ এক্সপেক্টিং যে সিপিএম এ আবার ভোট ফেরত আসবে। আর যদি 2% ভোট বিজেপি থেকে সিপিএম এ ব্যাক করে, তাহলে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 250+। দিস ইজ দ্য পোলস্টার ফর্মুলেশন। তাহলে লাল গেরুয়া সেটিং এর উপর কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গের নির্বাচনটা দাঁড়িয়ে রয়েছে। পরিষ্কার অঙ্ক কষে আপনাদের বললাম। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ডে।